হ্যাঁ, আমি আলোচনা করছি তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত দ্বিতীয় অধ্যায় নিয়ে, যা তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটাকে ইফেক্টের নোটেশন দ্বারা চিহ্নিতকরণ করা হয়। হ্যাঁ, স্থির তড়িৎ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে যা জেনেছিলাম সেখানে জেনেছি স্থির তড়িৎ বিষয়টা কি, অর্থাৎ আধান কি জিনিস, আধান কয় ধরনের হয়, এগুলো একদম প্রাথমিক বিষয়। এবং প্রাথমিক বিষয় সম্পর্কিত এটাও আমাদের যে জানা অবশ্যই যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। জাস্ট এই কনসেপ্টে স্থির তড়িৎ বিজ্ঞানের মূল সূত্র বলে পরিচিত আমাদের কাছে। যাই হোক, দ্বিতীয় চ্যাপ্টারে যে বিষয় নিয়ে মূলত আলোচিত হয়েছে সেখানে দুটি বিন্দু আধানের মধ্যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, তার পরিমাণটা কত, কি করে পরিমাপ করা যাবে, সেটা নিয়েই মূলত আলোচনার বিষয়বস্তু এখানে। আমরা কম বেশি সবাই জানি যে তড়িৎ বিজ্ঞান সম্পর্কিত এই কুলম্ব স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যে সূত্রটি, সেটা কুলম্বের সূত্র বলেই পরিচিত। তাই বিশেষ স্থির তড়িৎ আকর্ষণ বলকে আমরা বলছি কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল। হ্যাঁ, কুলম্বের সূত্রানুযায়ী দুটি বিন্দু আধান, সাপোজ Q1 ও Q2, পরস্পর থেকে r দূরত্বের ব্যবধানে অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল, তবে জেনে রাখার বিষয় যে কুলম্বের সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যদি দুটি বিন্দু আধান Q1 ও Q2 পরস্পর r দূরত্বের ব্যবধানে অবস্থান করে, তবে কুলম্বের সূত্রানুযায়ী তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয়, তবে F প্রপোর্শনাল টু হয় Q1 Q2 এবং F প্রপোর্শনাল টু হয় 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, F 1/r² এর সাথে সমানুপাতিক, এটাই ব্যস্ত বর্গের সূত্র বলেও পরিচিত। হ্যাঁ, সুতরাং বলতেই পারি যে F প্রপোর্শনাল টু Q1 Q2 r², therefore F equals to C into Q1 Q2 r², যেখানে C হলো একটি ভেদ ধ্রুবক, বিশেষ ধ্রুবকটি কুলম্বীয় ধ্রুবক নামে পরিচিত। এটি এমন একটি ধ্রুবক যা পারিপার্শ্বিক মাধ্যম ও পরিমাপের একক পদ্ধতির উপর নির্ভরশীল। CGS পদ্ধতির ক্ষেত্রে বিশেষ একক C ইকুয়ালস টু হয় 1/k এবং SI পদ্ধতির ক্ষেত্রে C ইকুয়ালস টু হয় 1/4πε। হ্যাঁ, এপসাইলন হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। হ্যাঁ, তবে জেনে রাখার বিষয় এটাও যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি তড়িৎ ভেদ্যতা হয় এপসাইলন নট, আমরা শূন্য মাধ্যমকেও তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের জন্য একটা মাধ্যম হিসেবে ধরি, কারণ তড়িৎ ক্ষেত্র শূন্য মাধ্যমে এবং চৌম্বক ক্ষেত্রেও শূন্য মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। তাই শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন নট হয়, তবে k ইকুয়ালস টু 1 এপসাইলন বাই এপসাইলন নট রাশিমালা থেকে বলা যেতে পারে এপসাইলন ইকুয়ালস টু k এপসাইলন নট। হ্যাঁ, যেখানে k পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে পরিচিত, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে এটি একটি ডাইমেনশনলেস এবং ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ k হলো দুটি সমদ্বিতীয় রাশির অনুপাত।
অর্থাৎ যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার যে অনুপাত সেটা কি আমরা বলছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। হ্যাঁ, যেহেতু এটা তড়িৎভেদ্যতার অনুপাত হিসেবে পরিচিত তাই আমরা এটাকে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে বলতে পারি। কে হলো আপেক্ষিক তড়িৎভেদ্যতা। হ্যাঁ, জেনে রাখার বিষয় এপসাইলন নট শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতা এপসাইলন নট তার মান 8.854 ইন্টু 10⁻⁻12 এবং 1/4 এপসাইলন নট বিশেষ ধ্রুবকটির মান 9 ইন্টু 10⁹। এটাই মনে রাখার ক্ষেত্রে বেশি সুবিধা। হ্যাঁ, নেক্সট আলোচনা করছি আমি এপসাইলন অর্থাৎ মাধ্যমে তড়িৎভেদ্যতা এর একক ও মাত্রা নিয়ে। আমরা পেয়েছি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো F = 1/4 এপসাইলন ইন্টু Q1 Q2/r²। হ্যাঁ, এখান থেকে বলা যেতে পারে এপসাইলন ইকুয়ালস টু 1/4 ইন্টু Q1 Q2/fr²। হ্যাঁ, যেহেতু 1/4 একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি আর ইউনিটলেস কোয়ান্টিটি, অর্থাৎ এখানে এপসাইলনের মাত্রা এবং একক হবে জাস্ট Q1 Q2/fr² যে রাশিটি আছে তারই একক এবং মাত্রা। সুতরাং এখান থেকে বলা যেতে পারে এপসাইলনের একক কুলম্ব স্কোয়ার, আধান ইন্টু আধান Q1 ইন্টু Q2, এটা কুলম্ব স্কোয়ার ইন্টু নিউটন ইনভার্স ইন্টু ×10⁻²। হ্যাঁ, এই জিনিসটাই আমাদের কাছে ফ্যারাড পার মিটার বলে পরিচিত। F per small m means meter and F means farad। ফ্যারাড ইউনিটটি কোথা থেকে গৃহীত হলো এটা আমরা পরে ধারকত্ব অধ্যায়ে জেনে নেব। সুতরাং ডাইমেনশন অফ এপসাইলন ইকুয়ালস টু ডাইমেনশন অফ আধান ইন্টু আধান অর্থাৎ আধান স্কোয়ার ডিভাইডেড বাই ডাইমেনশন অফ ফোর্স ইন্টু ডাইমেনশন অফ দূরত্ব স্কোয়ার। আধানের মাত্রা হলো আইটি, কারণ আমাদের জানা আছে কিউ ইকুয়ালস টু আইটি, অর্থাৎ আই ইকুয়ালস টু কিউ আইটি তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা থেকেই। যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা একটি প্রাথমিক রাশি সুতরাং আধান এর মাত্রা হবে আইটি এর স্কোয়ার দাঁড়াবে এখানে। বলের মাত্রা তো আমরা জানি ml T−2, দূরত্বের মাত্রা এল তার স্কোয়ার, অর্থাৎ মাত্রাটা দাঁড়াচ্ছে m−1 L⁻³ T⁴ স্কোয়ার। এই হলো এপসাইলনের মাত্রা। হ্যাঁ, এখন আলোচনা করছি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিয়ে। যেহেতু কুলম্বের সূত্র দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় সম্পর্কিত, আর আমরা জানি বল একটি ভেক্টর রাশি, সুতরাং কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আসবে এরই স্বাভাবিক। হ্যাঁ, যদি এমনটা ধরে নেওয়া হয় যে দুটি বিন্দু আধান Q1 ও Q2 যারা মূলবিন্দুর সাপেক্ষে বা মূলবিন্দু থেকে R1 এবং R2 দূরে অবস্থিত, তাহলে বলা যেতে পারে যে মূলবিন্দুর সাপেক্ষে মূলবিন্দু ও বিন্দুর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টরটি R1 ভেক্টর। একইভাবে মূলবিন্দু ওয়ের সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টরটি হল R2 ভেক্টর। কাজেই Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর কি হবে? সাপোজ Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর যদি R12 হয়, R12 ভেক্টর হয়, তবে লেখাই যায় যে R12 ভেক্টর ইকুয়ালস টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, জাস্ট ভেক্টর বীজগণিত থেকেই।
যে দুটো ভেক্টর ক্রমানুসারে গৃহীত থাকলে বিপরীত ক্রমে গৃহীত 3 নম্বর বাহুটি, অর্থাৎ এখানে তৃতীয় বাহুটি হলো R2 ভেক্টর, যেটা হবে R1 ভেক্টর ও R12 ভেক্টরের লব্ধি ভেক্টর, অর্থাৎ R12 ভেক্টর প্লাস R1 ভেক্টর ইকুয়ালস টু R2 ভেক্টর, দেয়ারফর R12 ভেক্টর ইকুয়ালস টু R21 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। সুতরাং এখানে Q1 আধানটি Q2 আধানের উপর যে বল প্রয়োগ করছে সেটা যদি F12 ভেক্টর হয়, তাহলে বলাই যেতে পারে যে F12 ভেক্টর ইকুয়ালস টু ভেক্টরটির পরম মান F12 ইন্টু তার দিকে একটি একক ভেক্টর n ক্যাপ। Q1 আধানটি Q2 আধানের উপর যে বল প্রয়োগ করছে সেটা যদি F12 ভেক্টর হয়, তবে বলা যায় যে F12 ইন্টু n ক্যাপ। কারণ আমরা জানি যে কোনো ভেক্টরকে প্রকাশ করার ক্ষেত্রে বলটির পরম মান ইন্টু তার দিকের একক ভেক্টরটি গুণ করলে মূল ভেক্টরটি পাওয়া যায়। হ্যাঁ, এখানে F12 কত? F12 হবে 1/4πε, যদি অন্য কোনো মাধ্যমের কথা বলি তাহলে এপসাইলন, শূন্য মাধ্যমের কথা বললে এপসাইলন নট, 1/4πε ইন্টু Q1 Q2 বাই, হ্যাঁ যদি অবস্থান ভেক্টর R12 ভেক্টরের মান R12 হয় তাহলে বলা হয় যে R12 স্কোয়ার, এটা হলো F12 এর মান ইন্টু একক ভেক্টর n ক্যাপ। হ্যাঁ, আমি এটা বলেছিলাম যে একক ভেক্টর এই যে n ক্যাপ এখানে যেটা দেখানো হলো, n ক্যাপটি অবশ্যই F12 এর একক ভেক্টর, কিন্তু আমি এটাও বলেছিলাম পূর্বে ক্লাস 11-এ যে একক ভেক্টর হলো একটি ইউনিটলেস ইউনিট ভেক্টর, যেটা শুধুমাত্র দিক থাকে, পার্টিকুলারলি ওই দিকে যত ভেক্টর থাকবে তাদের সবারই একক ভেক্টরিটি থাকে। তাই আমি যদি বলি F12 ভেক্টরের দিক Q1 থেকে Q2 এর দিকে, তাহলে অবশ্যই বলা যেতে পারে যে R12 ভেক্টরটি এবং F12 ভেক্টরটির ইউনিট ভেক্টর সেম। তাই এখান থেকে বলা যায় 1/4πε ইন্টু Q1 Q2 বাই R12 তার স্কোয়ার ইন্টু n ক্যাপ ইকুয়ালস টু R12 ভেক্টর ডিভাইডেড বাই R12, এটা n ক্যাপ থেকে নিয়ে আসা। সুতরাং ভেক্টর রিপ্রেজেন্টেশন দাঁড়াচ্ছে এটাই 1/4πε ইন্টু Q1 Q2 বাই R12 কিউব ইন্টু R12 ভেক্টর। হ্যাঁ, এটা কুলম্বের সূত্রে, এটা ভেক্টর হবে। আবার বিপরীত ক্রমে যদি বলি যে না Q2 আধান Q1 আধানের উপর যে বল প্রয়োগ করছে তা যদি F21 ভেক্টর হয়, তাহলে F21 ভেক্টর ইকুয়ালস টু F21 ইন্টু n ক্যাপ। হ্যাঁ, F21 ইকুয়ালস টু 1/4πε ইন্টু Q1 Q2 বাই R21 স্কোয়ার ইন্টু n ক্যাপ ইকুয়ালস টু R21 ভেক্টর ডিভাইডেড বাই R21, অর্থাৎ দাঁড়াচ্ছে 1/4πε ইন্টু Q1 Q2 বাই R21 কিউব ইন্টু R21 ভেক্টর। হ্যাঁ, তবে এখানে এই যে F12 ভেক্টরের যে মান 1/4πε নট Q1 Q2 বাই R12 কিউব, আর F21 ভেক্টরের যে মান 1/4πε ইন্টু Q1 Q2 বাই R21 কিউব, বোথ আর সেম। কারণ R12 আর R21 হলো Q1 থেকে Q2 এর মধ্যবর্তী দূরত্ব, এখানে দিক প্রয়োজন নেই, তাই R12 এর মান এবং R2 এর মান একই। কিন্তু R21 ভেক্টর এবং R12 ভেক্টর যদি হয় Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর, তবে R21 ভেক্টরটি হবে Q2 এর সাপেক্ষে Q1 এর অবস্থান ভেক্টর। কাজেই R21 ভেক্টরকে আমরা বলতেই পারি মাইনাস অফ R12 ভেক্টর। সুতরাং বলা যায় যে F21 ভেক্টর সমান সমান মাইনাস F12 ভেক্টর, অর্থাৎ যদি Q1 Q2 এর উপর যে বলটি প্রয়োগ করছে সেটিকে যদি ক্রিয়াবল হিসেবে ধরে নেই, তাহলে অপরটি হবে তার প্রতিক্রিয়া, অর্থাৎ এখানে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লঙ্ঘিত হয় না।